আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, কিভাবে দেশের অন্যতম পুরনো আর ভরসার একটা সরকারি ব্যাংক থেকে প্রায় ১৪,০০০ কোটি টাকা হাওয়া হয়ে যেতে পারে? হুম। আর সেটা তো একদিনে নয়, বছরের পর বছর ধরে সবার চোখের সামনে থেকেও কেউ কিছু টেরই পেল না। আর এই গল্পটাই বোধহয় ভারতের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় আর অদ্ভুত কেলেঙ্কারিগুলোর একটা। শুধু টাকার অঙ্কের জন্য না কিন্তু, না, না, একদমই না। যেভাবে কাজটা করা হয়েছে সেটার জন্য। একদম। আজ আমরা নীরব মোদি আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি নিয়ে একটু কাটাছেড়া করব। আমাদের হাতে থাকা রিপোর্টগুলো পড়লে মনে হয় যেন কোনো ক্রাইম থ্রিলার পড়ছি, তাই না? ঠিক। আমাদের লক্ষ্য হলো এই বিশাল জালিয়াতির পেছনের আসল কৌশলটা বোঝা। কারণ এটা তো সাধারণ কোনো চুরি নয়। মোটেই না। এর ভেতরে অনেকগুলো স্তর আছে। প্রযুক্তি, মানুষের লোভ আর আর সিস্টেমের মারাত্মক কিছু দুর্বলতা। তাহলে চলুন গল্পের মূল চরিত্রদের দিয়ে শুরু করা যাক। এই ঘটনার কেন্দ্রে আছেন হীরা ব্যবসায়ী নীরব মোদি আর তার মামা মেহুল চোকসি। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা আমার মাথায় আসছে, একজন হীরা ব্যবসায়ী কেন এই ধরনের একটা ব্যাংক জালিয়াতির কেন্দ্রে? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হীরা ব্যবসাটাই বলতে গেলে এর পেছনের একটা বড় কারণ। ও আচ্ছা। ভেবে দেখুন, হীরা ব্যবসা পুরোটাই তো আন্তর্জাতিক। হুম। হংকং, দুবাই, অ্যান্টওয়ার্প, নিউ ইয়র্ক, বিভিন্ন দেশের মধ্যে শুরুটি কোটি কোটি টাকার লেনদেন হয়। ঠিক। এই লেনদেনের প্রক্রিয়াটা বেশ জটিল আর অনেক ক্ষেত্রে অস্বচ্ছ। কোন হীরা কোথা থেকে আসছে, তার আসল দাম কত, এই সব কিছুর আড়ালে আর্থিক জালিয়াতির একটা সুযোগ তৈরি হয়। নীরব মোদি এই জটিল সিস্টেমটাকেই তার হাতিয়ার বানিয়েছিল। তার এই হীরা ব্যবসার আন্তর্জাতিক আবরণটাই ছিল তার জালিয়াতির জন্য একটা পারফেক্ট ক্যামোফ্লেজ আর কি। একদম। আর এই জালিয়াতির অঙ্কটাও তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, প্রায় ১৪,০০০ কোটি টাকা। সংখ্যাটা এত বড় যে এর মানে বোঝা কঠিন। এটাকে অন্যভাবে দেখলে হয়তো এর বিশালতা বোঝা যাবে। ওই টাকা দিয়ে ধরুন ভারতের ছোটখাটো একটা রাজ্যের পুরো বছরের স্বাস্থ্য বাজেট চালানো যেত। ভাবা যায়। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা সরকারি ব্যাংকের উপর মারাত্মক আঘাত। আর সরকারি ব্যাংক মানে তো জনগণের টাকা। ঠিক। যখন পিএনবির মতো একটা ব্যাংক এত বড় ধাক্কা খায়, তখন শুধু ওই ব্যাংকের ক্ষতি হয় না, দেশের পুরো আর্থিক ব্যবস্থার উপর মানুষের আস্থা নড়ে যায়। ঠিক। কিন্তু আমার মাথায় যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো ১৪,০০০ কোটি টাকা তো আর বস্তায় ভরে ব্যাংক থেকে বের করে নিয়ে যাওয়া যায় না। না। তাহলে ঠিক কিভাবে কাজটা করা হলো? নিশ্চয়ই পুরো ব্যাপারটা কাগজে কলমে হয়েছে। এইখানেই তো গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশ। কাজটা হয়েছে একটা বিশেষ ধরনের ব্যাংক গ্যারেন্টি ব্যবহার করে, যেটাকে বলা হয় লেটার অফ আন্ডারটেকিং বা এলওইউ। এলওইউ এটা ঠিক কী জিনিস? একটু যদি সহজ করে বুঝিয়ে বলেন। অবশ্যই। ধরুন, নীরব মোদির কোম্পানি বিদেশ থেকে হীরা আমদানি করতে চায়। এখন বিদেশের যে বিক্রেতা, সে তো নীরব মোদিকে চেনে না। সে টাকা পাওয়ার একটা নিশ্চয়তা চায়। তখন নীরব মোদির ব্যাংক, এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি, একটা চিঠি বা গ্যারান্টি দেয়। আচ্ছা। ওই চিঠিতে লেখা থাকে, নীরব মোদির কোম্পানি যদি টাকা দিতে না পারে, তাহলে আমরা পিএনবি সেই টাকা দিয়ে দেব। এই চিঠিটাই হলো এলওইউ। এটা অনেকটা পিএনবির দেওয়া একটা ব্ল্যাঙ্ক চেকের মতো। ওদের নাম ভাঙিয়ে টাকা তুলছিল। ঠিক তাই। আর এখানেই আসল কৌশলটা। নীরব মোদি কিন্তু সরাসরি পিএনবি থেকে টাকা নিচ্ছিল না। ও, সে পিএনবির এই এলওইউ দেখিয়ে হংকং বা দুবাইয়ের অন্য কোনো ভারতীয় ব্যাংকের বিদেশি শাখা থেকে ঋণ নিচ্ছিল। আচ্ছা। বিদেশের ব্যাংকগুলো ভাবছিল টাকা না পেলে তো পিএনবি আছেই, চিন্তার কিছু নেই। আর এভাবেই বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। কিন্তু একটা ব্যাংকের পক্ষে এতগুলো গ্যারেন্টি দেওয়া তো স্বাভাবিক নয়। ব্যাংকের ভেতরের কেউ কিছু টের পায়নি? পায়নি, কারণ এই এলওইউগুলো ছিল ভুয়া। আর এখানেই প্রযুক্তির একটা বড় ফাঁক ব্যবহার করা হয়েছে। প্রযুক্তির ফাঁক? হ্যাঁ, দেখুন, প্রত্যেক ব্যাংকের একটা সেন্ট্রাল সফটওয়্যার থাকে, যাকে বলে কোর ব্যাংকিং সিস্টেম বা সিবিএস। এটা হলো ব্যাংকের মস্তিষ্ক বা মূল হিসাবের খাতা। ঠিক। ব্যাংকের ভেতরে যা কিছু লেনদেন হয়, সবকিছু এই সিবিএসে রেকর্ড করা হয়। কিন্তু আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যাংকগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য আরেকটা সিস্টেম ব্যবহার করে, যেটার নাম সুইফট। সুইফট? হ্যাঁ, শুনেছি। এটাকে অনেকটা ব্যাংকদের নিজেদের ভেতরের ইমেল সিস্টেম বা মেসেজিং সার্ভিস বলা যেতে পারে। এখন সমস্যাটা হলো, অনেক বছর ধরে পিএনবির ওই সংক্রান্ত শাখায় সুইফট সিস্টেমটা সিবিএসের সঙ্গে যুক্ত ছিল না। ১ মিনিট,
আমি ঠিক বুঝলাম কিনা দেখি, তার মানে ব্যাংকের একটা হাত জানত না অন্য হাতটা কি করছে? একেবারে তাই। পিএনবির কিছু অসাধু কর্মচারী সুইফট মেসেজ পাঠিয়ে বিদেশের ব্যাংকগুলোকে কোটি কোটি টাকার গ্যারান্টির প্রতিশ্রুতি দিত, কিন্তু কিন্তু সেই তথ্যটা ব্যাংকের মূল সিস্টেমে মানে সিবিএসে রেকর্ড করত না। একদম। ফলে ব্যাংকের বড় কর্মকর্তারা যখন সিস্টেম দেখতেন, তাদের কাছে সবকিছু ঠিকঠাক মনে হতো। তাদের হিসাবে কোনো গরমিল থাকত না, কারণ এই হাজার হাজার কোটি টাকার দেনার কোনো রেকর্ডই তো মূল সিস্টেমে ছিল না। সর্বনাশ! এটা একদম ডিজিটাল অন্ধকারের মধ্যে ঘটছিল, যা ছিল পুরোপুরি অফ দ্য বুকস। ও বিশ্বাস্য! তার মানে এটা এমন যে কেউ আমার নাম করে বাইরে ধার করে বেড়াচ্ছে, কিন্তু আমার নিজের ডায়েরিতে তার কোনো হিসাবই আমি লিখছি না। ফলে আমি ভাবছি আমার আর্থিক অবস্থা দারুণ। একদম পারফেক্ট উপমা। আর এই কাজটা করার জন্য ভেতরের সাহায্য দরকার ছিল। নীরব মোদি একা এটা করতে পারত না। রিপোর্টগুলো থেকে যেটা পরিষ্কার বোঝা যায়, পিএনবি মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখার কয়েকজন কর্মকর্তা এই জালিয়াতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তারা কোনো রকম জামানত বা সঠিক কাগজপত্র ছাড়াই এই ভুয়া এলওইউগুলো ইস্যু করে দিত। তাহলে তো এটা শুধু কয়েকজনের দুর্নীতি নয়, এটা পুরো সিস্টেমের একটা ব্যর্থতা। একটা ব্যাংকের ভেতরে অডিট হয়, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আলাদা বিভাগ থাকে, এতগুলো সুরক্ষা স্তর থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে এটা কিভাবে চলতে পারল? আর এটাই কিন্তু সবচেয়ে ভয়ের প্রশ্ন। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সিস্টেম যতই উন্নত হোক না কেন, যদি কয়েকজন মানুষ অসৎ হয় এবং তাদের ওপর নজরদারির ব্যবস্থা দুর্বল থাকে, তাহলে পুরো সিস্টেমটাকেই ভেঙে দেওয়া সম্ভব। মানে পিএনবির ইন্টারনাল কন্ট্রোল খুবই দুর্বল ছিল। হ্যাঁ, হয়তো অডিটররা শুধু মূল সিবিএস ডেটা দেখত, কিন্তু সুইফট মেসেজের আড়ালে যে একটা সমান্তরাল লেনদেন চলছিল, সেটা তারা ধরতেই পারেনি বা হয়তো দেখতে চায়নি। আর এই লুকোচুরি খেলাটা তো প্রায় 1 দশক ধরে চলেছিল। আচ্ছা, তাহলে এই খেলাটা শেষ হলো কিভাবে? নিশ্চয়ই কোনো নাটকীয় ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটনাটা বেশ নাটকীয়। 2018 সালে ওই শাখার দায়িত্বে একজন নতুন কর্মকর্তা আসেন। আচ্ছা। নীরব মোদির কোম্পানি যখন পুরনো একটা লোন নবায়ন করতে যায়, তখন ওই কর্মকর্তা নিয়ম অনুযায়ী 100% ক্যাশ মার্জিন বা জামানত দাবি করেন, যা আগে কখনো করা হয়নি। ও! তখনই নীরব মোদির কোম্পানির লোকেরা ঘাবড়ে যায় এবং বলে যে তারা বছরের পর বছর ধরে কোনো জামানত ছাড়াই এই সুবিধা পেয়ে আসছে। আর তখনই ওই নতুন কর্মকর্তার সন্দেহ হয়। ঠিক তাই। তিনি যখন পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করেন, তখন দেখেন মূল ব্যাংকিং সিস্টেমে মানে সিবিএসে এই ধরনের কোনো লেনদেনের রেকর্ডই নেই। আর তখনই থলের বিড়াল বেরিয়ে পড়ল। একদম। বোঝা গেল যে ব্যাংকের অজান্তেই হাজার হাজার কোটি টাকার দায় তৈরি হয়ে গেছে। আর খবরটা জানাজানি হতেই যেমনটা সিনেমায় হয়, নীরব মোদি আর মেহুল চোকসি দেশ ছেড়ে পালিয়ে যায়। এটা সত্যিই অবিশ্বাস্য। ধরা পড়ার ঠিক আগেই হাওয়া। হ্যাঁ, দুজনেই দেশ ছাড়ে। পরে অবশ্য ইন্টারপোলের সাহায্যে নীরব মোদিকে লন্ডনে খুঁজে পাওয়া যায় এবং সেখানে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু তাকে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া এখনও চলছে, যা বেশ জটিল। হ্যাঁ, ঠিক। এই কেলেঙ্কারিটা যখন সামনে এলো, তখন তো নিশ্চয়ই পুরো ব্যাংকিং ব্যবস্থায় একটা ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। রিপোর্টগুলোতে বলা হচ্ছে এটা ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। এর আসল মানেটা কি? এর প্রভাব কি শুধু পিএনবির মধ্যে সীমাবদ্ধ ছিল? না না, এর প্রভাব ছিল অনেক গভীর এবং বহুমাত্রিক। প্রথমত মানুষের আস্থা। পিএনবির মতো একটা বারেন পুরনো সরকারি ব্যাংকে যদি এমন হতে পারে, তাহলে অন্য ব্যাংকের ওপর মানুষ কিভাবে ভরসা করবে? একটা আস্থার সংকট তৈরি হয়েছিল। খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত, নিয়ন্ত্রক সংস্থা মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই নড়ে চড়ে বসে। তারা বুঝতে পারে যে সিস্টেমের মধ্যে বড় ফাঁক রয়ে গেছে। সঙ্গে সঙ্গে আরবিআই নিয়ম করে যে ভারতের সব ব্যাংককে তাদের সুইফট সিস্টেমকে সিবিএসের সঙ্গে যুক্ত করতে হবে। ওহ, তার মানে একটা বড় ধাক্কা খাওয়ার পর সিস্টেমের ওই দুর্বলতাটা মেরামত করার চেষ্টা করা হলো। হ্যাঁ, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হল ভারতের আন্তর্জাতিক আর্থিক ভাবমূর্তি। বিদেশি বিনিয়োগকারীরা ভাবতে শুরু করে, ভারতের ব্যাংকিং ব্যবস্থার ভেতরে নিয়ন্ত্রণ কি এতটাই দুর্বল? এটা দেশের অর্থনীতি আর বিদেশি বিনিয়োগের জন্য খুব ক্ষতিকর একটা বার্তা দেয়।